বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়ে বসা আছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক প্রেসিডেন্ট সাইফুল ইসলাম, আমার ডানে রয়েছেন বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের সাবেক প্রেসিডেন্ট এবং এসএমই ফাউন্ডেশনের পরিচালক শাহিদুল ইসলাম হেলাল। স্বাগত আপনাদের জনকে তৃতীয় মাত্রায়। আমার আমি আপনারা যেহেতু ব্যবসা বাণিজ্য অর্থনীতির সঙ্গে যুক্ত, আপনাদের কাছ থেকে বুঝতে চাই যে দেশটা এই মুহূর্তে কতখানি স্থিতিশীল আপনারা মনে করছেন, আর স্থিতিশীলতার পথে কতখানি এগুচ্ছে বাংলাদেশ। মিস্টার সাইফুল ইসলাম, আমাকে আপনি একটা খুব কঠিন প্রশ্ন দিয়ে আরম্ভ করলেন। তার কারণ হচ্ছে যে যদিও আমি ব্যবসায়ী প্রফেশন, তা আমি তো এই দেশের তো নাগরিক, তো এই দেশের নাগরিক আমরা সবাই নাগরিক, তাহলে আমি তো এই দেশের এই যে রাজনীতিক এই রাজনৈতিক যে প্রেক্ষাপটটা, সেই প্রেক্ষাপটের আমি একটা কজ, আমি কিভাবে এই রাজনীতির সাথে সম্পৃক্ততা আছি এবং আই এম এফেক্ট, রাজনীতি কিভাবে আমাকে এফেক্ট হয়। তো এখন আমি একটা প্রশ্ন যেটা আমার মনের মধ্যে আসে, সেটা হলো যে আমরা সারা দেশ রাজনীতিবিদদের দিকে তাকায় আছে যে তারা একটা নতুন রাজনীতি করবে, যেটা নাকি আগের থেকে বেটার হবে, আগের থেকে ফেয়ারার হবে, ট্রান্সপারেন্ট হবে। আমার প্রশ্ন হচ্ছে যে ব্যবসায়ী নেতৃবৃন্দ যারা আছে তারা কি চিন্তা করতেছে যে এই যে নিউ পলিটিক্স হবে, ফেয়ারার, মোর ট্রান্সপারেন্ট, এই পলিটিক্স যে এটা হবে, এটা কি কেউ আল্লাদিনের আশ্চর্য প্রতি পট করে একদিন বানাই দিবে, নাকি জাস্ট লাইক রাজনীতির মধ্যে যেমন একটা চেঞ্জ আসছে, এটা রিসেট আসছে, পলিটিক্যাল লিডারশিপের মধ্যে সেই চেঞ্জ আসা দরকার। এটা না হলে হাউ ক্যান উই এক্সপেক্ট স্টেবিলিটি? আপনি দেখেন গত 15 বছরে যারা নাকি পলিটিক্যাল লিডারশিপে ছিল, লিডারশিপের কোয়ালিটিটা দেখেন, যারা ছিল তারা দেশ লুটপাট করার একটা দে ওয়ার পার্ট অফ ইট। আপনি ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বলেন, এফবিসিসিআই, আমাদের ব্যবসায়ীর অ্যাপেক্স বডি হচ্ছে এফবিসিসিআই। এফবিসিসিআই ওয়াজ এ কমপ্লিটলি পলিটিক্যাল অর্গানাইজেশন। এখন তারা চলে গেছে পালাই গেছে, জেলে আছে, যেখানেই আছে। এখন এই যে গ্যাপটা হয়েছে, এই গ্যাপটা আমাদের ব্যবসায়ী নেতৃবৃন্দের দায়িত্ব আছে না, যে আমরাও আমাদের লিডারশিপটার মধ্যে একটা রিসেট করি। এখন আমরা যদি নিজেরা, আমি এখন পর্যন্ত কোনো জিনিস দেখি নাই যে একটা রিসেট হবে। আমি একটা এক্সাম্পল দিই। আমি গ্রামে, আমাদের কলেজ রামপাল, মুন্সিগঞ্জের বিখ্যাত রামপাল আমাদের যে গ্রামের 1 মাইল দূরে হচ্ছে বৌদ্ধবিহার, 1000 বছর পুরানো ইউনিভার্সিটি, একটা শিক্ষার একটা কেন্দ্র, বিক্রমপুর, মুন্সিগঞ্জ। আমাদের রামপাল কলেজে ছাত্রছাত্রীরা আসতে চায় না। আমি ওখানকার চেয়ারম্যান, তা আমি বের করলাম কেন আসতে চায় না। দেখা গেল যে তাদের কাছে যেটা প্র্যাকটিক্যাল, সেটা হলো যে তারা মনে করতেছে না যে এইখান থেকে একটা ডিগ্রি পেয়ে তারা একটা অনারেবল একটা লাইফ লিড করতে পারবে। তাহলে এখন প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে যে এডুকেশন সিস্টেম, যেটা ওখান থেকে বেটার কোনো জায়গায় যেতে পারছে, এডুকেশন সিস্টেমটা যেখানে, সেটা জব মার্কেটের জন্য রাইট না। তো ওয়ান অফ দ্য থিংস, যেমন একটা জিনিস যেটা নাকি ব্যবসায়ী নেতৃত্ব এখন করা উচিত ছিল এই 1 বছর 15 মাস 16 মাসের মধ্যে, এখনও টাইম আছে, পলিটিক্যাল পার্টিগুলোর সাথে তাদের ডায়ালগ করা উচিত যে এখন আপনারা আপনাদের প্ল্যাটফর্মের মধ্যে ঢুকান, আমাদের এই অর্থনীতি, বাংলাদেশের অর্থনীতি এখন এই জায়গায় যাবে। এখন গার্মেন্ট ইন্ডাস্ট্রির সাইকেল ডাউন, এখন আমাদের ইলেকট্রনিক্সে যেতে হবে, আমাদের এআই ভিত্তিক হতে হবে, আইটি ভিত্তিক হতে হবে। আইটির উপরে আমাদের এখন 5 বিলিয়ন, 3 বিলিয়ন, 1 বিলিয়ন, এটাকে 50 বিলিয়ন করতে হবে। এইটার জন্য আমাদের এই দরকার, আমাদের কারিকুলাম চেঞ্জ দরকার। এটা করে এইরকম নেতৃত্ব যদি আমরা বিজনেস লিডারশিপ থেকে যদি আমরা না দিতে পারি, আমরা কিভাবে মনে করি যে রাত্রেবেলা নেক্সট ঘুমের থেকে ইলেকশনের পরের দিন যেই পার্টি পাওয়ারে আসলো, ওই পার্টি আমাদের জন্য সব কিছু রেডি করে থাকবে? আমি এইভাবে দেখি জিনিসটাকে। মিস্টার শাহিদুল ইসলাম হেলাল, আমি সাইফুল ভাইয়ের কথাতে একটা জিনিস বুঝতে পারছি যে অনেক দিন যাবৎ চেম্বার অ্যাসোসিয়েশন এগুলি করছি, প্রায় 20 বছর যাবৎ। একটা সময় ছিল যে আমরা যখন এই চেম্বার অ্যাসোসিয়েশন করতাম, এগুলি বেসিক্যালি নন পলিটিক্যাল ছিল, আর আমরা কিন্তু বন্ধু বানাতাম। কারণ যখনই অ্যাসোসিয়েশন চেম্বারে পলিটিক্যাল পার্টিস থাকে, তখন কিন্তু 2 পক্ষ 3 পক্ষ হয়, ফ্রেন্ডশিপটা আর থাকে না। এখন যদি কোনো চেম্বারে বা অ্যাসোসিয়েশনে
মনোযোগ দিয়ে দেখা যায় যে শত্রু বানানো হয়, বন্ধু বানানো হয় না। তো রেজাল্ট যেটা হচ্ছে যে আমরা সম্মিলিতভাবে যে সরকারের সাথে দেয়ান দরবার করব, মিটিং করব, ওই সুযোগটা হারিয়ে যাচ্ছে। যে কারণে এই সরকারের সময় মনে হয় ব্যবসায়ীদেরকে সংযুক্ত করে আলোচনা সবচেয়ে কম হয়েছে। এটা নিয়ে কিন্তু বারবার কথা হয়েছে, আমেরিকান ট্যারিফের সময় এমনি যত ডিসিশন হচ্ছে, কিন্তু এখন এই যে আপনি পোর্টের কথা বলেন, কাস্টমসের কথা বলেন, বা সরকারি যত নিয়মকানুনই হচ্ছে, কিন্তু ব্যবসায়ীদেরকে দূরে রেখে। কারণ ব্যবসায়িক অর্গানাইজেশন আর লিডার নেই, প্রায় সবগুলি ভেঙে গেছে। এবং ব্যবসাকে যদি ভালো করতে হয়, আমার মনে হয় ব্যবসায়িক অর্গানাইজেশনগুলির যে অনিশ্চয়তা আছে, যে আতঙ্ক আছে, এটাকে বন্ধ করতে হবে। এটা খুবই তাড়াতাড়ি দরকার। আর এটার জন্য যেটা বলে, ব্যবসায়িক সমাজের কিন্তু ইউনিটিটা গড়া খুবই প্রয়োজন। কারণ প্রতিটা আমরা কিন্তু ব্যবসার জন্য যতগুলি কম্পোনেন্ট আছে, একটা কম্পোনেন্টকে কিন্তু পজিটিভলি দেখার এখন সময় নাই। প্রত্যেকটা কম্পোনেন্টই কিন্তু অ্যাগেইনস্ট। একটু ব্যাখ্যা করবেন? হ্যাঁ, আচ্ছা দেখেন, ব্যবসা করতে হলে আপনার ইলেকট্রিসিটি দরকার। ইলেকট্রিসিটির বিল কন্টিনিউয়াসলি বাড়ছে, এবং কোয়ালিটি কিন্তু 2007, 8, 9, 10 যখন সবচেয়ে খারাপ ছিল, এখন কিন্তু প্রায় ওই অবস্থাতে আছে। আজকের কথাই বলছি, ইপিবি চেয়ারম্যান আমার ফ্যাক্টরিতে গেল, হোল ডে ইলেকট্রিসিটি নাই। তো উনি তো গেছেন যে আমাদের রপ্তানি কিভাবে বাড়ানো যায়, কীভাবে ইয়ে করতে। তো যখন জেনারেটর চালায়, দ্য কস্ট গোজ ওয়ে হাই আপ। কিন্তু আগে একটা সময় ছিল যে এরকম প্রবলেম হলে আমাদের কিছু একটা জায়গা ছিল, যেমন এই বিইআরসি ছিল, এনার্জি রেগুলেটরি কমিশন, যেখানে যে আমরা দেন দরবার করতে পারতাম, বলতে পারতাম, ওরা কিছু না কিছুভাবে হেল্প করতো। এখন কিন্তু ওটাও নাই। আমরা কিন্তু বারবার সেই আমল থেকেই বলে আসছি যে আমাদের লোডশেডিং হোক, যাই হোক, আমাদেরকে পূর্ব ঘোষিত যেন লোডশেডিংটা দেওয়া হয়। একটা সময় ছিল, বলা হয়েছিল যে মসজিদে মসজিদে পূর্ব ঘোষিত লোডশেডিং দেবে। আর একটা আগে যেটা ছিল যে সামারে আমাদের ইলেকট্রিসিটির ড্রপটা বেশি হতো, উইন্টারে কম হতো। এখন কিন্তু সামার উইন্টার ম্যাটার করে না। এটা কিন্তু ইলেকট্রিসিটি কখন যাচ্ছে, কি হচ্ছে, আমরা জানি না। স্পেশালি পল্লী বিদ্যুতের কথা বললে হাফ অফ দ্য ডে নাই। তো এইটা তো একটা ওয়ান অফ দ্য কম্পোনেন্ট। ব্যাংকিংয়ের তো নানান ধরনের প্রবলেম তো রয়ে গেছে, যদি একটু সহনীয় হয়েছে। মাঝখানে তো ইম্পোর্ট করা, বা যারা আমরা রপ্তানি করতাম, আমাদের নিজের ডলার দিয়েও ইম্পোর্ট করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যেত। প্লাস যেহেতু ব্যাংকাররা ট্রাভেলে আছে, এই জন্য বাংলাদেশ ব্যাংকের নিয়মগুলি এত কঠিন করে দিয়েছে যে আমাদের যেসব ব্রাঞ্চে আমরা কাজ করি, ব্রাঞ্চের কোনো শক্তি নাই। একটা সময় ছিল যে ব্রাঞ্চের একটা লিমিট ছিল, এতটুকু টাকা, এই অ্যামাউন্ট অফ বিজনেস ব্রাঞ্চ করতে পারবে, ব্রাঞ্চ ম্যানেজারের একটা লিমিট ছিল। এখন কিন্তু ওটা নেই। প্রত্যেকটা জিনিস করতে হলেই হেড অফিসে যেতে হয়। আর আগে যত পরিমাণ কাগজপত্র দরকার হতো, এখন কিন্তু এর চাইতে অনেক বেশি দরকার হয়। বাধাগুলি কিন্তু কন্টিনিউয়াস একটার পর একটা আসছে। আমরা যত বাধাকে ইজি করতে চাই, আর আইন শৃঙ্খলার কথা তো বললে পুরো প্রোগ্রামই বলতে হবে। আর রেজাল্ট যেটা হচ্ছে যে আমাদের মতো ফ্যাক্টরিতে, আমি যে এলাকায় ফ্যাক্টরি করি, একটা সময় ছিল 2 বছর আগেও রিক্সায় করে মাইক দিয়ে গার্মেন্টসওয়ালারা বলতো যে মহিলারা তোমরা কাজে আসো, আমরা ভালো বেতন দিই, কমপ্লায়েন্স ফ্যাক্টরি। আর এখন আমাদের ফ্যাক্টরিতে ধরেন মাসের শুরুতে কিছু অ্যাডহক বেসিসে মেয়ে নেওয়া হয়। আগে আসতো 10 থেকে 15 জন, এখন আসে 50 থেকে 100 জন। তার মানে চাকরির বাজার খুবই খারাপ। অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। আমরা বড় বড় ফ্যাক্টরির কথা শুনি, বলি যে 200-300 গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে, বাট আমরা কিন্তু এটা রিয়েলাইজ করি না, এই 200-300 গার্মেন্টস বন্ধ হওয়ার সাথে সাথে 2-3 হাজার ছোট ছোট ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। কারণ প্রত্যেকটা বড় ইউনিটে অ্যাটলিস্ট 20-50-100টা ছোট ইউনিট মাল সাপ্লাই করে। আর ওদের যে প্রবলেমটা, যেসব মাল দেয় বড় ইন্ডাস্ট্রিকে ক্রেডিটে দেয়। তো বড় ইন্ডাস্ট্রি যখন প্রবলেমে পড়ে যায়, অবভিয়াসলি এই ইন্ডাস্ট্রি প্রবলেমে পড়ে যাবে। আর ছোটো ইন্ডাস্ট্রির তো অত শকটাকে এইভাবে অ্যাবজর্ব করার শক্তিও নেই। ছোট ছোট কিন্তু অনেক ইন্ডাস্ট্রি এই জন্য বন্ধ হয়ে যাচ্ছে। দ্যাট ইজ বিকামিং বিগ চ্যালেঞ্জ, যেটাতে মনোযোগ দেওয়া খুবই প্রয়োজন। ল অ্যান্ড অর্ডারের কথা বলছিলেন আপনি, বলছেন সময় শেষ হয়ে যাবে, ছোট্ট করে যদি বলেন কি সিচুয়েশন? আমরা তো দিন দিন খারাপই দেখছি। একটা সময় ছিল যে আমার 2টা এলাকায় ইন্ডাস্ট্রি আছে, ঝামেলা হতোই। একটা যেমন নারায়ণগঞ্জে ছিল, নারায়ণগঞ্জে রেগুলার মোটামুটিভাবে ঝামেলা হতো। তখন ঝামেলা হলে আমার কাছে পুলিশ ছিল, এখন পুলিশ নেই বললেই চলে। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ছিল, অলমোস্ট নেই বললেই চলে। র্যাব
আপনি কি পুলিশ চিনতে পাচ্ছেন না? মানে ওই যে পুলিশের পোশাক বদল হয়েছে বলে ফোন করলে খুঁজে পাওয়া যায় না, ওই অ্যাকশন নেয় না। আগে র্যাবকে বললে র্যাব আসতো। আচ্ছা, তারপরে যেটা হতো ওই এলাকার এমপিকে বা পলিটিক্যাল কোনো লিডারকে বলে এটাকে সামলানোর চেষ্টা করতাম। তাও না পারলে কোনো বন্ধু বান্ধবকে বলে এটাকে সামলাতে পারতাম। কিন্তু এখন ওই অবস্থায় নাই। এখন যেটা হচ্ছে যে প্রায় সব ফ্যাক্টরিতে দুই একজন যাচ্ছে, এটা পলিটিক্যাল বললে ভুল হবে যে বিএনপি যাচ্ছে, এ যাচ্ছে, ও যাচ্ছে। ওরা মাস্তানি, দে আর নট পলিটিক্যাল, হতে পারে ব্যাকিং, বাট দে আর মাস্তান। ওরা হয়তো 2-3 জন যায়, বাইরে হয়তো 20-30টা মোটরসাইকেল নিয়ে বসে থাকে। অ্যান্ড ওদের দাবি হলো যে তোমরা এই এলাকায় আছো, আমাদের লোককে চাকরি দিতে হবে। তো ওদের লোকের চাকরি দিলে দেখা যাবে যে একটা প্রবলেমে পড়ে যাচ্ছে প্রায় সব এলাকাতেই। তো সবাই এটাকে অ্যাভয়েড করে। তাছাড়া যেটা হয় যে ওই সব ফ্যাক্টরিতে মাল ডেলিভারি দিতে যখন যায় লোকেরা, ওদেরকে রাস্তায় আটকে দেয় যে তোমরা বেচতে পারবে না, আমরা বেচবো। তার মানে ওদের থেকে কিনলে আমার তো কস্ট অবভিয়াসলি বেড়ে যাবে, কস্ট বাড়বে, কোয়ালিটিতে প্রবলেম হবে, আমার কোনো কন্ট্রোল থাকবে না। তো এই জিনিসগুলি কাকে বলবো, কোথায় বলবো? এখন তার জায়গা নাই, এখানে বলা ছাড়া আর কোনো জায়গা নেই। তো কাকে বলবেন, কোথায় বলবেন? মিস্টার সাইফুল ইসলাম, আপনি শুনছিলেন এবং আপনার কাছ থেকে আমি শুনতে চাই প্রেক্ষিতে অনেকেই মনে করেন যে এটা যেহেতু একটা অরাজনৈতিক সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, হয়তো তাদের কাছে রিচও করা যাচ্ছে না, সমস্যার সমাধান হবে না, আস্থাও মানুষ অনেক ক্ষেত্রে পায় না। সো এক ধরনের আনসার্টেনিটির মধ্যে থাকবার কারণে বিনিয়োগ হচ্ছে না, ব্যবসা বাণিজ্য হচ্ছে না। তো সামনে তো একটা নির্বাচনী আবহ তৈরি হচ্ছে বলে মনে হচ্ছে এবং কেউ কেউ তো নির্বাচনের ট্রেনে উঠে পড়েছেন। তো আপনি কি দেখতে পাচ্ছেন যে ভবিষ্যৎ, মানে এই অবস্থার বদলটা খুব সন্নিকটে, একটা নির্বাচন সামনে হবে এবং সেই নির্বাচনের মধ্যে নতুন সরকার হবে, সমস্যাগুলো দ্রুত সমাধানের একটা চেষ্টা হবে? একটা এক্সপ্রেশন আছে যে আপনি ভবিষ্যতের কথা বলতেছেন, যে দের ইজ অনলি ওয়ান ওয়ে টু প্রেডিক্ট দ্য ফিউচার। ভবিষ্যৎটাকে প্রেডিক্ট করার একটাই রাস্তা আছে, সেটা হচ্ছে সেটাকে ক্রিয়েট করা। দের ইজ অনলি ওয়ান ওয়ে টু প্রেডিক্ট দ্য ফিউচার অ্যান্ড দ্যাট ইজ ক্রিয়েটেড। আমরা যদি ভবিষ্যতে যদি আমরা স্টেবিলিটি চাই, বিজনেস কমিউনিটি কি চাই? সিকিউরিটি, রুল অফ ল, ইনফ্রাস্ট্রাকচার, এবং এখন যেটা ইম্পর্টেন্ট হচ্ছে ফেভারেবল ট্রেড রেজিম। আমরা দেখলাম ট্রাম্প পয়সা কী করে দিল, মানে রাতারাতি জিনিসটা চেঞ্জ করে ফেললো। এখন আমি মনে করি আমাদের বাংলাদেশের আমরা জনগণ, আমরা রিয়েলাইজ করতেছি না আমরা কি হাই স্টেকস গেমে আমরা খেলতেছি। আমাদের দেশের ভবিষ্যৎটা কতখানি সিরিয়াসলি আমরা এই সন্ধিক্ষণে আছি। আমরা আমাদের পলিটিক্যাল ম্যাচিউরিটির যে সিচুয়েশন, আমাদের জনগণের যে পলিটিক্যাল ম্যাচিউরিটি, সেই জনগণের পলিটিক্যাল ম্যাচিউরিটির উপরেই কিন্তু ডিপেন্ড করবে আমাদের পলিটিক্যাল প্রসেসটা কত ম্যাচিওর হবে। এখন বিজনেসম্যানরা যদি সিকিউরিটি চায়, রুল অফ ল চায়, তাহলে ইনভেস্টমেন্ট হবে। ইনভেস্টমেন্ট হবে যদি ফেভারেবল সিকিউরিটি অ্যান্ড রুল অফ ল থাকে। কিন্তু রুল অফ ল এনফোর্স করা যাবে না, সিকিউরিটি থাকবে না যদি ইনভেস্টমেন্ট না হয়, যদি জব ক্রিয়েশন না হয়। এটা কিন্তু একটা বিশেষ সাইকেল। ইনভেস্টমেন্ট না হইলে সিকিউরিটি সিচুয়েশন ইমপ্রুভ করবে না, আর সিকিউরিটি সিচুয়েশন না হইলে ইনভেস্টমেন্ট আসবে না। উই আর নট রিয়ালাইজিং দ্যাট আমরা আজকে এই সন্ধিক্ষণে আমাদের আছি। এখন তার মানেটা কি? এখন তার করণীয়টা কি? আবার আই উইল গো ব্যাক, যে আমাদের এই যে বিজনেস লিডারশিপ, আমরা সবাই বিজনেসম্যান, আমরা কি রিয়েলাইজ করতেছি আমরা আগুন নিয়ে খেলতেছি? আমরা যদি এখন চুপ থাকি, আমরা যদি কোনো কথাবার্তা না বলি, আমাদের যদি এই যে, আমি একটা এক্সাম্পল দিলাম আপনার ট্রেড কারিকুলাম, আরেকটা জিনিস, আপনার একটা দেশের ডেভেলপমেন্ট পলিসির সবচেয়ে ফান্ডামেন্টাল হচ্ছে ডেটা। আমরা সবাই বলতেছি যে এই বাংলাদেশ ব্যাংকের যে ছিল ডেটা ছিল, গ্রোথ রেট ট্রেড, এগুলো সব ভুল, এবং আমরা খামাখা মিডল ইনকাম স্ট্যাটাসে যেয়ে আমাদের রেডিমেড গার্মেন্টসের, ফার্মাসিউটিক্যালসের যেসব বেনিফিট পাচ্ছি, আমরা সেই বেনিফিটগুলো হারাবো। তাহলে আমাদের এটা দরকার ছিল না যে আমাদের এই যে একটা প্রপার একটা ডেটাবেস ক্রিয়েট হয়, এটার জন্য কথা বলা? আমি তো এখানে এই ট্রেড বডি লিডারশিপে, বিজনেস লিডারশিপে আমি একটা ভেরি, আমি বলবো যে একটা অশনি সংকট, এবং আমার কাছে খুব, মানে আমার কাছে একটা ভয়াবহ পরিস্থিতি মনে হচ্ছে যে আমরা কোনোভাবেই আমাদের ফিউচারটাকে আমরা
ইমপ্রুভ করার জন্য আমরা কোনো কিছু করতেছি না। বিজনেস অ্যান্ড পলিটিক্স আর ইন্টারটুয়াইন। আপনার এই যে ইলেকশন হচ্ছে, এই ইলেকশন নিয়ে এত কথা হচ্ছে, ইলেকশন কি করে? ইলেকশন একটা দেশের একটা পলিটিক্যাল একটা ম্যান্ডেট ক্রিয়েট করে, অনলি ম্যান্ডেট। কিন্তু দেশের প্রতি আস্থা দেশের জনগণের, বাইরের জনগণের আসবে যখন বিজনেস এটাকে যখন নাকি এটাকে সামনে নিয়ে যায়, বিজনেস যখন নাকি সামনে নিয়ে যায়, বিজনেস যখন নাকি ইনভেস্টমেন্ট হয়, গ্রোথ হয়, তখন। কিন্তু এই বিজনেস যে গ্রোথ হবে ইলেকশনের পরে, সেটার জন্য তো প্রিপারেশন এখন নিতে হবে। আগেন আমি আবার বলবো যে পলিটিক্যাল পার্টির সাথে যেই প্রকারের এনগেজমেন্ট দরকার, বিজনেসম্যানরা কি চায়, পলিটিক্যাল পার্টিরা জাদু জানে না, তারা দে আর এক্সপার্টস ইন পলিটিক্স, দে ওয়ান in managing expectations of people, etc., etc. But they are not experts in business. So business-এর কি দরকার, এটা যদি এখন তারা ভোকালাইজ না করে, যদি এটা তাদের সাথে এনগেজ করে পলিটিক্যাল পার্টির প্ল্যাটফর্মের মধ্যে যদি না ইনকর্পোরেট করায়, এনশিওর করায়, এখন কমিটমেন্ট পলিটিক্যাল পার্টির থেকে প্রো বিজনেস, প্রো পিপল, প্রো লেবার, প্রো আওয়ার ফিউচার, আমাদের ফিউচারটা আমরা এখন আমরা একটা সন্ধিক্ষণে আছি। হোল ওয়ার্ল্ডটা হঠাৎ করে এই 4 বছরের মধ্যে চেঞ্জ হয়ে গেছে উইথ দি অ্যাডভেন্ট অফ এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমাদের এখন এটা বাংলাদেশের মতো দেশের জন্য এটা একটা বিরাট অপরচুনিটি। কারণ এত কিছু যে লেগাসিতে যত কিছু আইটি ইনফ্রাস্ট্রাকচার করছিল এতদিন সবগুলো দেশে, হঠাৎ এআই কিন্তু ওগুলোকে সব অবসোলেট করে দিছে। এখন বাংলাদেশ যদি জাম্প করে আরম্ভ করতে পারে, কেন আমি কথাটা বলতেছি, গত 17 বছরে 27,000 কোটি টাকা খরচ হয়েছে, কিন্তু কিছু হয়নি বাংলাদেশের আইটিতে। দ্যাট মিনস উই আর 17 ইয়ার্স বিহাইন্ড। গুড, যা হয়ে গেছে হয়ে গেছে, এখন আমরা আরম্ভ করি। কিভাবে আরম্ভ করব? অন এ প্রপার ডেটাবেস, অন এ প্রপার এআই বেসড ইনফ্রাস্ট্রাকচার। তাহলে আমরা কিন্তু উপরে উঠে যাব। এই কথাটা আমরা পার্টিগুলার, পলিটিক্যাল পার্টিগুলার ম্যানিফেস্টোর মধ্যে আমাদের ঢুকাই দিব যে এটা আপনাদেরকে বলতে হবে। এখন তারা কথা শুনতে রাজি আছে। ইলেকশনের পরে আপনি বলবেন তখন আমরা কি করব? তখন আমরা পলিটিক্যাল পার্টিকে দোষ দিব। কিন্তু আমার কথা হচ্ছে যে আমাদের এই টাইমটা এখন। এই যে সাইফুল ভাই যেটা বলছেন পলিটিক্যাল আনসার্টেনটি, আমরা মনে করি পলিটিক্যাল আনসার্টেনটিতে তো একটা তো আছে যে আমরা নার্ভাস থাকি, ফিউচার ইনভেস্টমেন্টের চিন্তা করি। কারণ প্রত্যেকটা ইন্ডাস্ট্রির কিন্তু একটা ধর্ম আছে যে ইনফ্লেশন যেই আকারে বাড়ে, অ্যাটলিস্ট ওই আকারে আপনার প্রোডাকশন অ্যান্ড সেলস বাড়তে হবে, নাইলে আস্তে আস্তে ইন্ডাস্ট্রিটা বন্ধ হয়ে যাবে। তার মানে অন অ্যাভারেজ যে কোনো ইন্ডাস্ট্রি 10% গ্রোথ দরকার, যেটার প্রসপেক্ট একদম অলমোস্ট নীল হয়ে যাচ্ছে। কারণ এইসব পলিটিক্যাল আনসার্টেনটির জন্য কি হবে কি জানে, স্পেশালি রপ্তানি খাতের জন্য, যেমন বায়ার্স ভিজিট টু দ্য ফ্যাক্টরি ওর এখানে আসলে অলওয়েজ কিন্তু ব্যবসা বাড়ে। এখন বায়ার টায়াররা আসতে চাচ্ছে না যে কী হবে, ফেব্রুয়ারিতে কী হবে, কখন কী হবে, এইসব ঝামেলাতে তো আছে। তারপরে আমাদের আরেকটা বড় চ্যালেঞ্জ এসে গেছে যে আইএলও কনভেনশনে যে সিগনেচার করেছে, যদিও আমি এটা পুরোপুরি ডিটেল জানি না, বাট ছোটোখাটো আন্দাজেও যখন বলা হয় যে 20 জনের বেশি হলেই ট্রেড ইউনিয়ন করতে হবে, তো এটা হয়তো আপাতত বড় ইন্ডাস্ট্রির জন্য প্রযোজ্য হবে, কিন্তু স্লোলি এটা ছোট ইন্ডাস্ট্রিতেও হবে। কারণ এখন আস্তে আস্তে কমপ্লায়েন্সটা এত টাফ হয়ে গেছে যে বড় ইন্ডাস্ট্রি কোনো ছোট ইন্ডাস্ট্রির সাথে ব্যবসা করতে হলে ওই ইন্ডাস্ট্রিটাও কমপ্লায়েন্স হতে হবে। তার মানে এখন ছোট ছোট ইন্ডাস্ট্রি যেসব ব্যাকওয়ার্ড লিঙ্গেজ ইন্ডাস্ট্রি এসএমইতে আছে, ওদের কিন্তু সবার আস্তে আস্তে কমপ্লায়েন্স হতে হবে। অ্যান্ড এই 20 জন এইসব লেবার ল মেনে, ইন্টারন্যাশনাল রেগুলেশন মেনে বাংলাদেশের মতো পরিবেশে এটা কিন্তু অলমোস্ট ইম্পসিবল। আমরা কিন্তু যত জোরে দৌড়াতে চাচ্ছি ওই দম কিন্তু আমাদের নাই। আমরা এলডিসি গ্র্যাজুয়েশন চাচ্ছি, ব্যবসায়িক ওয়ার্ল্ডে আই এম শিওর সাইফুল ভাই বলবেন উই আর নট প্রিপেয়ার্ড। মানে ফিলোসফিক্যালি হয়তো আমরা প্রিপেয়ার, কিন্তু কেউ কিন্তু প্রশ্ন করছে যে কতদিন আপনারা প্রিপেয়ার হবেন। সময় দিতে আমাদেরকে তো এখনই 3-4 বছর পেছনে ফেলে দিয়েছে। যে প্রোগ্রেসটা ছিল এই যে পলিটিক্যাল আনসার্টেনটির জন্য তো আস্তে আস্তে পিছনে যাচ্ছে। আমাদের তো গ্রোথ হচ্ছিল, আমি লিভিং পলিটিক্স সাইড, ইকোনমিক গ্রোথ তো হচ্ছিল, রপ্তানি তো বাড়ছিল, আমদানিও বাড়ছিল, সবই তো বাড়ছিল। এখন তো হঠাৎ করে আনপ্রেডিক্টেবল একটা সিচুয়েশনে পড়ে গেছে। তো এই জন্য একটা সময় দরকার। ওভাবে কিন্তু
এর আগেও যখন থেকে ডিক্লেয়ার করা হয়েছে তখন থেকে আমরা কতটুকু করেছি এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য, প্রিপারেশনের জন্য। সরকার কি করেছে, আমরা ব্যবসায়ীরা কি করেছে, অ্যাসোসিয়েশনরা কি করেছে, এই 1.5 বছর তো প্র্যাকটিক্যালি কিছুই করিনি, বরং নেগেটিভ হয়েছে। তো আমাদের তো ওই প্রিপারেশন নেওয়ার তো টাইমও হয় নাই, এবং আমাদের মতো ইন্ডাস্ট্রিয়ালিস্টরা কিন্তু বুঝছেও না যে এলডিসি হলে কোথায় যেয়ে দাঁড়াবো। অলরেডি এলডিসি গ্র্যাজুয়েশন 2026-এ হবে। 2024 থেকে রপ্তানিকারকদের অনেক সুবিধা সরকার উইথড্র করে নিয়েছে। এটাও কিন্তু অনেক কষ্ট দিয়েছে যে কিছু সেক্টরে, যেসব গ্রোয়িং সেক্টরে সাবসিডি দেওয়া হতো, 20% ওয়াজ দ্য ম্যাক্সিমাম সাবসিডি, ওটাকে কমাতে কমাতে 10% ম্যাক্সিমাম সাবসিডি করেছে। তো এটার জন্য তো আমরা প্রিপেয়ার্ড ছিলাম না। তো এটার জন্য আমাদেরকে সময় দিতে হবে, সাপোর্ট দিতে হবে। এখন দ্য ওয়ার্ড দ্যাট কমপ্লায়েন্স আমরা বলি, আমরা কিন্তু 99% ফ্যাক্টরি জানি না কমপ্লায়েন্স কী জিনিস, কিভাবে করতে হবে। যে ওটাতে এডুকেশন করা বা রিসার্চার, যে আমি একটা ফ্যাক্টরি করলে আমি কিভাবে কমপ্লায়েন্স করব, ওটা কিন্তু আমি আরেকজনের ফ্যাক্টরি দেখে করি। তো হচ্ছে কি, অযথা অনেক জিনিস করছি যেটা না করলেও হতো, আবার অনেক জিনিস করছি যেটা না করলে ক্ষতি হবে। তো এলডিসির জন্য যে প্রিপারেশন দরকার, ওটা কিন্তু আমাদের একদমই হয়নি। তারপরে দেখেন কিছু জিনিস আছে, আমরা অনেক দিন যাবৎ বলছি যে ধরেন রেমিটেন্স আসলে 2.5% একটা প্রণোদনা দেওয়া হয়। ওটা রেমিটেন্সটা তো ডলার, আমি যদি রপ্তানি করি আমি কি আনি, ডলারই তো আনি, তা আমি কেন পাবো না? এই যে ডিসক্রিপেন্সিটা। আচ্ছা, রপ্তানিতে সরকার সব রকম সুবিধা দেওয়ার কথা, কিন্তু রপ্তানিতে আপনি যাই রপ্তানি করবেন 1% সোর্স ট্যাক্স কাটছে। দ্যাট 1% কিন্তু অনেক ভীষণ একটা অ্যামাউন্ট, স্পেশালি বড় ইন্ডাস্ট্রির জন্য, যারা 2-3-4% নেট প্রফিট মার্জিনে কাজ করে, তার থেকে যদি আপনি 1% নিয়ে যান, এটা তো অবভিয়াসলি বিরাট একটা ক্ষতি। আর এই 1% ট্যাক্স ডিডাক্টেবলও না, এটা ট্যাক্স এট সোর্স, ইটস এ পেনাল্টি। এরকম কিন্তু অনেক জিনিস আছে যেটা সরকারের সাথে আগে তাও নেগোশিয়েট করার একটা জায়গা ছিল, দেয়ান দরবার করা যেত, অ্যাসোসিয়েশনরা এসব নিয়ে কথা বলতে পারতো। এখন কিন্তু ওই সুযোগটা আস্তে আস্তে হারিয়ে গেছে, এবং ব্যবসায়ীরাও ভয়ে তো কথা বলে না, অনেক কিছু কিন্তু চাইতেও ভয় লাগে, এই অবস্থায় পড়ে গেছে। এমনি ব্যাংকিং ফাইন্যান্সিয়াল সেক্টরের অবস্থা, মানে যেটা আমরা দেখছি ফাইন্যান্সিয়াল সেক্টর হয়তো কাগজে কলমে তো দেখি একটু ইমপ্রুভ করছে, বাট আমরা দেখছি দিন দিন আমাদের জীবনটাকে টাফ করে দিচ্ছে। স্পেশালি এখন দেখবেন যে এই যে লোন ডিফল্টারের যে আগে যে 6 মাস ছিল একটা ব্রিদিং টাইম, এখন ওটাকে 3 মাস করে দিচ্ছে, আরও টাফ করেছে। যারা আগের থেকে প্রবলেমে ছিল ওরা কিন্তু এখন অনেক প্রবলেমে আছে। আর যেহেতু ব্যাংকদের উপরে বাংলাদেশ ব্যাংক এখন চড়া হয়ে আছে ম্যাক্সিমাম ব্যাংকের উপরে, তো এই জন্য ব্যাংকাররা কিন্তু কাগজপত্র সারাদিন, কিন্তু আমরা ব্যাংকের জন্য কাগজপত্র সাইন করি, মানে একই কাগজ 10 বার সাইন করতে হচ্ছে। ওরাও ভয়ে থাকে, ব্রাঞ্চ ভয়ে থাকে যে কি করব। আর আগে ধরেন আমরা একটা এলসি খুললাম বা কিছু কাজ করতে হলে ব্রাঞ্চে দিতাম, ব্রাঞ্চ ওকে করতে। এখন কিন্তু সব সেন্ট্রালাইজড ইন এই হেড অফিস। আর আগে দাড়ি কমা দেখতো না, কিছু তো অ্যালাউন্স দিতেই হয়, ডকুমেন্টেশনে তো এইদিক ওদিক তো হতেই পারে, ওই কোনো রকম অ্যালাউন্স দেয় না। সো দিন দিন দেখছি যে আমরা ইম্পোর্ট করতেও টাফ হয়ে যাচ্ছে, এক্সপোর্ট করতেও টাফ হচ্ছে। যেমন একদম সিম্পল জিনিস যেটা আগে করতো না, আমি ধরেন রপ্তানি করব, আমি বায়ের থেকে কন্ট্রাক্ট পেলাম, রপ্তানি যদি তৈরি হন, ব্যাংক আমার বায়ারকে চিঠি ইমেল করবে যে তো তোমাকে এই লোক রপ্তানি করছে এত ফিগারে, ইজ দিস কারেক্ট অর নট। তো এটা দিস গিভস এ নেগেটিভ সিগন্যাল। ইমিডিয়েটলি বায়ার ভাবে যে তোমাকে তোমার ব্যাংক বিশ্বাস করে না, এটা কেমন কথা। তো এগুলি কিন্তু কোনো প্রয়োজন না, আর এগুলি ছিল না, এগুলি ছাড়াও তো রপ্তানি হতো, কোনো প্রবলেম তো ছিল না। তো আই ডোন্ট নো, ব্যাংকাররা দিন দিন মানে কেরানির কাজে বেশি ব্যস্ত রাদার দেন মেকিং থিংস ইজিয়ার। আর এটা একটা তো কারণ আছে, সাইফুল ভাই যেটা বললেন যে আমাদের নেগোসিয়েশন করার জায়গাটাই কমে গেছে। এই কথাগুলি বাংলাদেশ ব্যাংকের সামনে বসে যদি অ্যাসোসিয়েশনরা, চেম্বাররা বলতো, তাহলে এগুলি কিন্তু সলিউশন করা খুব অনেক ইজি হয়ে যেত। জি, মিস্টার সাইফুল ইসলাম। আমি ওই রেমিটেন্সের কথা বলি, আবার আমার সেই রামপাল কলেজের কথা বলতে হয়। ঘটনাটা হয়েছে যে আপনি যেটা বলতেছিলেন, অ্যাকচুয়ালি আপনার কথাটাই অ্যাকচুয়ালি ওই জায়গাটায় আসে, যে তারা কলেজে আসতে চায় না কারণ তারা চাকরি পাবে না। তারা কোথায় যেতে চায়? তারা বিদেশে যেতে চায়। আচ্ছা, আমার সেখানে প্রবলেমটা হলো, প্রপোজিশনটা হলো, সেটা হলো যে এই যে আমাদের বাংলাদেশ থেকে যে লেবার এক্সপোর্ট হয়, যারা রেমিটেন্স যোদ্ধা,
তারা মেইনলি তারা কি কাজ করতেছে, সবচেয়ে নিম্নমানের কাজগুলো করতেছে। আমরা যদি খুব ইজিলি অনলাইন তাদেরকে আমরা কিছুটা ইংলিশ শেখাই, কিছুটা ওই রিসেপশনে কীভাবে কাজ করতে হয়, কথা বলতে হয়, রেস্টুরেন্টে আমাদের এখানে 5 স্টার হোটেল তো আমরাই ম্যানেজ করতেছি, বিদেশে গিয়ে যদি 5 স্টার হোটেলে কাজ করে, রেস্টুরেন্টে কাজ করে, হাউসকিপিংয়ে কাজ করে, যেটা সব ফিলিপিন শ্রীলঙ্কানরা নিচ্ছে, তাহলে আমাদের ন্যাশনাল যে একটা স্ট্যাচার, ওই স্ট্যাচারটা কিন্তু উঠে যাবে। তো এটাও কিন্তু বিজনেস কমিউনিটি করতে পারে। তো আমি এখানে দেখতেছি যে আমরা সব খালি পলিটিক্যাল ইয়ের উপরে যে ছেড়ে দিচ্ছি, আমি এখানে দেখতেছি যে যতই দোষ দেই, আমার একটা কথা আছে, আই হ্যাভ ডিসকভার্ড দ্য এনিমি অ্যান্ড ইট ইজ মি। তো আমাদের নিজের উপরে কিন্তু আমাদের করতে লাগবে, চিন্তা করতে লাগবে। আরেকটা কথা আমি বলতেছি যে ইলেকশনের ব্যাপারে একটা কথা আসে, ইলেকশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিকজ ইলেকশন না হলে, স্টেবিলিটি না হলে ইনভেস্টমেন্ট হবে না, লোন পাবে। IMF একটা দেখলাম আমি সেদিন একটা দিছে, শর্ত দিছে যদি হয়। আচ্ছা, এখন ইলেকশন হবে কি হবে না, আমি যেভাবে দেখি সেটা হচ্ছে ইলেকশনটা কি, ইলেকশন দুইটা জিনিস আছে, আমি এর আগের সময়ে বলছি, স্টেট বিল্ডিং, নেশন বিল্ডিং। স্টেট বিল্ডিং হচ্ছে আপনার দি স্টেট অ্যাপারেটাস, সিকিউরিটি, জুডিশিয়ারি, এটসেট্রা এটসেট্রা। নেশন বিল্ডিং হচ্ছে ন্যাশনাল আইডেন্টিটি এটসেট্রা। তো অ্যাকচুয়ালি একটা ইলেকশন দুই দিকটাকেই রিইনফোর্স করে, ইলেকশন না হলেই দুইটাই উইক হয়ে যায় গিয়া। এখন আপনার আমরা এই ইলেকশনটা হবে কি হবে না, এই ইলেকশনটা হবে যদি দেখা যায় যে জনগণের মধ্যে ওই স্পৃহাটা উঠে। জনগণটাকে, জনগণ, আমি যখন নাকি ওই পলিটিক্যাল লিডাররা যখন নাকি ওই ইয়েতে যায়, আপনার মাঠের মধ্যে বক্তৃতা দেয়, ওই যারা সামনে আসছে তারা কিন্তু জনগণ না, তারা কিন্তু তাদের পার্টির ফেথফুল। পাবলিক কি আছে এটার ব্যাপারে আমি অন্য একটা কথা বলবো। এখন জনগণের মধ্যে যখন নাকি ওই স্পৃহাটা আসবে, আমি ইলেকশন আসবো এবং আমি একটা পাস পাবো যেখানে আমি একবারের জন্য হলেও বুঝবো যে আমি প্রজা না, আমি দেশটা আমার, যখন আমি ভোটটা দিতে পারবো। পলিটিক্যাল পার্টিগুলা তারা যদি মানুষের মনের মধ্যে ওই ফিলিংটা দিতে পারে যে না, এই ইলেকশনটা মিনিংফুল, আপনারা এই দেশের ফেট নির্ধারণ করবেন, ওই ফিলিংটা যদি দিতে পারে, তাহলে গ্রাউন্ড লেভেলে যে জোয়ারটা আসবে ইলেকশনের প্রতি, ওইটা যারা ইলেকশনটাকে তাকে পিছাইতে চায় বা প্রিভেন্ট করতে চায়, তার ওই শক্তি, এই গ্রাউন্ড সোয়েল জনস্রোতের সাথে তারা ম্যাচ করতে পারবে না। সো আমি এখানে বলবো, এখানে আমি রেসপন্সিবিলিটি দেবো পলিটিক্যাল পার্টির সাথে, তারা কি রিয়েলি কানেক্ট করতে পারতেছে কিনা। আমি এখানে আরেকটা কথা আনতে চাই, সেখানে হচ্ছে যে একটা নতুন একটা ফেনোমেনা আজকাল দেখা যাচ্ছে আমাদের রাজনৈতিক অঙ্গনে, সরি মানে আপনাদের রাজনৈতিক অঙ্গনে, আমাদের সবাই রাজনৈতিক অঙ্গনে একটা জিনিস দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে ক্ল্যারিফিকেশন দেওয়া। আমি তো এটা বলি নাই, আমি তো এটা ওই পরিপ্রেক্ষিতে বলি নাই, এই প্রেক্ষাপটে বলি নাই। আপনি খেয়াল করছেন নতুন জিনিস হচ্ছে, এটা আরও হবে, আরও হবে, আরও হবে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে এইখানে যারা নাকি সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছে, যারা ধরেন একটা বিএনপির কথা বলি, স্ট্যান্ডিং কমিটিতে যারা আছে, তারা হচ্ছে সবচেয়ে পরীক্ষিত, সবচেয়ে ত্যাগী, সবচেয়ে ব্রাইটেস্ট যারা আছে কর্মীদের মধ্যে, তারা ওই উপরে আসছে। 50 বছর ধরে তারা একটা পলিটিক্স করে তারা ওই জায়গাটায় আসছে। এইখানে একটা ডিসকানেক্ট আছে। পলিটিক্যাল লিডারশিপ যেখানে আছে, আপনি যে ক্রাইটেরিয়াগুলো বললেন, এটা কি ওই প্রসেসের মধ্যে দিয়ে তারা এসেছেন, ওগুলো নাকি দলের প্রধান যাকে মনে করেছেন বানাবেন? আমি বলবো যে দলের প্রধান যারা মনে করছে ওই বিবেচনায় দিছে, তাদের অন্য বিবেচনা থাকতে পারে, কিন্তু এরকম, এটা একটা জেনারেল আমি কথা বলছি। যে কোনো অর্গানাইজেশনের লিডারশিপ উপরে উঠে তাদের কিছু ক্রাইটেরিয়ান আছে, এই ক্রাইটেরিয়ান ফুলফিল করলে তারা কনসিডারেশনে পড়ে। প্রবলেমটা যেটা হয়ে গেছে আমি দেখতেছি, সেটা হলো যে এই যে নেতৃবৃন্দ তারা কমিটেড, তারা এভরিথিং, তাদের এই যে তাদের যে কমিটিগুলো আছে, ওই কমিটি হচ্ছে সিনিয়র লিডারশিপ, বিচক্ষণ, পলিটিক্যাল এভরিথিং, কিন্তু তারা রিয়েলাইজ করতেছে না যে তাদের আরেকটা জিনিস দরকার। পাওয়ার চলে গেছে
রাজপথ থেকে, ঘরের আঙ্গিনায় থেকে মনের আঙ্গিনায় চলে গেছে। পাওয়ার চলে গেছে রাস্তার থেকে অনলাইন, ওই রাস্তায় চলে গেছে গিয়া। আপনি একটা পাবলিক মিটিং মধ্যে 10,000 লোক আপনাকে ডাকেন, বিরাট বড় পাবলিক মিটিং, 20,000 লোক, আপনি বছরে একটা 5 লাখ 10 লাখ লোকের মিটিং করতে পারবেন। আপনি অনলাইনে আপনি একটা ভুল করেন, 10 লাখ লোক আপনার পিছনে লাগবে। তো এই যে যারা নাকি এইসব সিচুয়েশনে পড়ে, তারা যেই মিটিংয়ের মধ্যে কথাটা বলছিল ওই মিটিংয়ের জন্য অ্যাপ্রোপ্রিয়েট ছিল, কিন্তু তারা বুঝতেছে না, লিডারশিপ, সিনিয়র লিডারশিপরা জানতেছে না যে পৃথিবী এখন অন্য জায়গায়, পৃথিবী হয়ে গেছে মাইক্রোসেকেন্ড। আপনি এই কথাটা বলতেছেন, ওই কথাটাকে তুলে সারা পৃথিবীতে ছড়ায় যাবে গিয়া। এবং এই জন্য আমি মনে করতেছি যে পলিটিক্যাল পার্টি যদি সাকসেসফুল হতে হয়, যে পলিটিক্যাল পার্টি এই ইলেকশনে সাকসেসফুল হবে, তাদের টপ লিডারশিপ হ্যাজ টু আন্ডারস্ট্যান্ড, এবং আমি বলতেছি না তাদের মধ্যে ইয়াং নেওয়া হোক, কিন্তু তাদের ওই আমার মনে হয় নলেজটা আনা দরকার যে ইট ইজ এ কমপ্লিটলি ডিফারেন্ট ওয়ার্ল্ড। এবং এইখানে 50% অফ দ্য ভোটার্স আর জেনজি। এই জেনজির যারা, তারা কিন্তু ওই মাঠে করে নাই, মাঠের না, তারা হচ্ছে ওই যে মনের, তারা দে আর ভার্চুয়াল সিটিজেন্স এবং দে আর ভেরি পাওয়ারফুল সিটিজেন্স। সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস দেখেন, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, আপনি বলতে পারেন হ্যাঁ ডেভেলপিং কান্ট্রিজ, এখানে ম্যাচিওর পলিটিক্যাল প্রসেস ম্যাচিওর না, এখানে এই জন্য তারা করতে পারছে। নিউ ইয়র্ক, ট্রাম্পের শহর, ট্রাম্প নিজেকে রাজা মনে করত, সেখানে একজন মুসলমান ইমিগ্রেন্ট মেয়র হয়ে গেল। কারা করছে তাকে? জেনজি, নট অনলাইন, পুরা এই কমিউনিটিটা ইয়াং, ডোর টু ডোর গিয়ে তারা চলে আসছে। সো এই যে একটা নতুন যে চেঞ্জ আসছে পলিটিক্যাল পার্টি, আমি এখানে আমাদের বিএনপিতে উই হ্যাভ এ ভেরি ডাইনামিক ইয়াং লিডার, কিন্তু এই ডাইনামিক ইয়াং লিডার যে তার যে ভিশনগুলো আছে, সেই ভিশনগুলোকে সে কি অ্যাকচুয়ালি আপনার ডিপ্লয় করতে পারবে, এনাক্ট করতে পারবে? যদি না এই যে তাদের যে লিডারশিপ আছে, সেই লিডারশিপ যদি যতক্ষণ পর্যন্ত না বুঝে দ্যাট কানেকশন টু দ্য পিপল ইজ নট থ্রু স্ট্রিট পাওয়ার। স্ট্রিট পাওয়ার আছে, সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস আপনি চিন্তা করেন, আওয়ামী লীগ, আপনি যতগুলা দরকার একটা জিনিস একটা দেশকে শাসন করার জন্য, প্রত্যেকটাতে তারা 10 আউট অফ 10, কিন্তু তারা কিভাবে আউট হয়ে গেল গিয়া? কারণ তারা বুঝতে পারে নাই পাওয়ার কোথায়, পাওয়ার। এবং যখন বুঝতে পারলো তখন কি করলো, তারা ইন্টারনেটটা বন্ধ করে দিল। যেই দিন তারা বুঝে গেল যে তারা হেরে গেছে এবং পাওয়ার কোথায়, সেই দিনই কিন্তু তারা বুঝে গেল। সো বিএনপি যদি এই জিনিসটা রিয়ালাইজ করে, বিএনপি লিডারশিপ, দ্যাট the power lies with Gen Z, the power lies with virtual communication, তাহলে আমাদের পলিটিক্যাল প্রসেসটাও স্টেবল হবে, পলিটিক্যাল প্রসেসটা স্টেবল হলে বিজনেস স্টেবল হবে, বিজনেস স্টেবল হলে ইনভেস্টমেন্ট হবে, ইনভেস্টমেন্ট হলে সিকিউরিটি হবে, আমাদের সবাই শান্তিতে থাকতে পারবো। যদি এই পলিটিক্যাল প্রসেসটা ফেল করে বিকজ অফ নট আন্ডারস্ট্যান্ডিং হাউ টু কমিউনিকেট উইথ দ্য পিপল, জনগণের সাথে পাওয়ার যাদের কাছে আছে তাদের কাছে যদি যেতে না পারে বিএনপি বা যে কোনো পার্টি, তাহলে আমাদের এই দেশের জন্য যথেষ্ট বিপদ সামনে। সো আমি জানি মিস্টার সাইদুল ইসলাম হেলাল আপনি রাজনীতির মধ্যে ঢুকতে চাইবেন না, তারপরও নির্বাচন একটা পলিটিক্যাল স্ট্যাবিলিটির জন্য, কারণ অর্থনীতি তার রাজনীতি থেকে বাইরে কিছু না। সো এই জায়গায় কী ধরনের চ্যালেঞ্জ দেখেন, আর ওভারঅল চ্যালেঞ্জেস কি, বা এখন যে সংকটের কথা আপনি অর্থনীতি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বলছেন, সেগুলো কিভাবে অ্যাড্রেস করা দরকার বলে মনে করেন ইমিডিয়েটলি? আমার মনে হয় কি পয়েন্ট হলো যে ব্যবসায়ীরা এখন পলিটিশিয়ান বা সরকারের শত্রু আকারে নির্ধারণ করা হয়েছে। ব্যবসায়ীদের তো একটা বড় অংশ পলিটিশিয়ান এখন, হ্যাঁ, কিন্তু আর পলিটিশিয়ানরা এখন ব্যবসায়ী। হ্যাঁ, যে কারণে ব্যবসায়ীদের মাঝে, হ্যাঁ না, আমার বক্তব্য আছে এটা নিয়ে, না ইউ আর রাইট, কিন্তু এই যে অ্যাসোসিয়েশন চেম্বার কোনো ডিসিশন নিতে যে ব্যবসায়ীদের সাথে যে সরকারের একটা ডায়লগ করা দরকার, ওইটা কিন্তু আজকাল একদমই দেখি না। কিছু শাইনিং এক্সাম্পল, জাস্ট একটা এক্সাম্পলই আমি বলি, ঈদের সময় বন্ধ দিবে, কুরবানিদের সময় 10 দিন বন্ধ দিল, তো
30 তারিখ তো 1 তারিখ ঈদ, 25 তারিখের পরে কিন্তু আমরা কেউ ট্রাক পাই নাই আমদানি রপ্তানি করার জন্য, কারণ গরু ছাগল টানাটানি হচ্ছিল। তারপরে 10 তারিখ খুললো, পোর্টের কার্যক্রম বন্ধ ছিল। 10 তারিখ থেকে প্রায় 17 তারিখ পর্যন্ত পোর্টে স্ট্রাইক ছিল। তার মানে অলমোস্ট 1 মান্থ এই কোনো কার্গো চিটগাং থেকে আসে নাই বা মোংলা থেকে আসেও নাই, যায়ও নাই। তো আমদানি রপ্তানি সবই বন্ধ ছিল। অ্যান্ড এটার চাইতে আরও বড় জিনিস যেটা ছিল যে আমাদের ব্যবসায়ীদেরকে কষ্ট দেওয়ার জন্য যে পোর্ট ড্যামারেজ কন্টেইনারে পার কন্টেইনার 40 ফিটের আগে যা ছিল তার ডাবল করে প্রায় $200 দিনে, 20,000 টাকা বেশি দিনে। আর এক একজন বড় কোম্পানিতে তো 100, 200, 500 কন্টেইনার পড়েছিল। তো এই ড্যামারেজটা তো সরকার ছুটি দেওয়াতে হয়েছে, নাহলে তো এই ড্যামারেজটা হতো না, মালটা চলে আসতো। আগে সবসময় ঈদের 2-3 দিন ছুটি থাকতো, এর বাইরে থাকলে পোর্ট চলতো, কাস্টমসের ট্যাক্স দেওয়া যেত, কিন্তু এবার দেওয়া যায় না বিকজ স্ট্রাইক ছিল। এই যে আর এই ডিসিশনটা হতো না এইভাবে যদি সরকার ব্যবসায়ীদের সাথে আলাপ করতো, ব্যবসায়ীদের প্রবলেমগুলি বুঝতো। আর যদি ছুটি দিতেই হতো, পোর্ট ড্যামারেজটা তো না নিতে পারতো। পোর্টটা আমাদেরই পোর্ট, এই পোর্ট ড্যামারেজটা ওই টাইমে তো নেওয়ার কোনো, তখন ব্যবসায়ীরা ডায়লগ করার চেষ্টা করেছে, কিন্তু ওই ইউনাইটেডলি করতে পারে নাই, যে জন্য দেন দরবার করে ওইটাকে ইয়ে করতে পারে নাই। এখন দেখেন পোর্টের যে চার্জেস যেটা নিয়ে কথা হচ্ছে, যে হঠাৎ করে প্রায় 40%, 50% অনেকগুলি চার্জেস বাড়িয়ে দিচ্ছেন, নোয়িং ফুললি ওয়েল যে পোর্ট সারা জীবন প্রফিট করে যাচ্ছে। তো এটাও কিন্তু ব্যবসায়ীদের সাথে যদি আলাপ করতো, কোন জায়গায় বাড়ানো যেত, কোন জায়গায় বাড়ানো না যেত, ওটা আমরা আলাপ করতাম। আমরা তো অ্যাটলিস্ট বলতাম ঠিক আছে তুমি 1 টাকা 5% বাড়াও, বাট আমাকে সার্ভিস দাও। পোর্টে তো ওভারঅল অনেক ডিটেরিয়েশন ছিল। ওই আমার মনে আছে তত্ত্বাবধায়ক সরকারের আমলে একজন মেজর এসে 10 দিনে টার্ন অ্যারাউন্ড শিপকে 4 দিনে নিয়ে এসেছিল, অ্যান্ড ইট কন্টিনিউ ওই টাইমে। পরে আবার এটা বেড়েছে। তার মানে পোর্টের কিন্তু ইকুইপমেন্টেরও অত প্রবলেম নাই, ইস ম্যানেজমেন্টের প্রবলেম, স্পেশালি বিকজ আর আমি পোর্টের সাথে প্রায় 40 বছর যাবৎ কাজ করছি রপ্তানিতে স্পেশালি। আগে নানান রকম ঝামেলা ছিল, এমনও সময় ছিল যে ট্রাক যেত, আমরা মাল নিয়ে যেতাম, ডিস্ট্রিবিউটার করতে কন্টেনার রেডি নেই, ট্রাক মাটিতে মালটা ফেলে চলে যেত, ওইদিকে বৃষ্টি আসতো, বৃষ্টিতে ভিজে যেত। অ্যান্ড চিটাগং পোর্ট আর বাংলাদেশ পোর্ট ইজ ওয়ান অফ দ্য অনলি পোর্ট ইন দ্য ওয়ার্ল্ড যেটা ইন্স্যুরেন্স নেই। আগেকার জমানায় যেটা ছিল যে আমরা মাল যখন কন্টেনার হওয়ার আগে জাহাজে মাল যখন দিতাম, মালটা যদি ট্রেন থেকে যদি জাহাজে পড়ে যেত, নষ্ট হতো, তো জাহাজ দায়ী হতো, আর যদি মাটিতে পড়তো পোর্ট দায়ী হতো। এখন আমি যদি চিটাগং পোর্টে মাল পাঠাই, মালটা যদি বন্যাতে নিয়ে যায়, যেটা নিয়েছে একসময় ওই 1998 অনেক মালটা ড্যামারেজ, কিন্তু পুরো ক্ষতিটা কিন্তু রপ্তানিকারক এবং আমদানিকারক দিয়েছে। অথচ পোর্টের এটা দায়িত্ব, সে যখন আমার মালটা রেখেছে স্টোরেজ করেছে, এটা তো তার দায়িত্ব, তার কিন্তু ইন্স্যুরেন্স নাই। তো এখান থেকে কিন্তু অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে, কারণ এখন ওই যে কন্টেনার ইয়ার্ড করেছে, আমরা এইসব প্রবলেম থেকে কিন্তু অনেক বেঁচে গেছি। তো পোর্টের সার্ভিসে কিন্তু অত আমাদের প্রবলেম নেই। তো এই রেট বাড়ানোর তো কোনো কারণই দেখছি না। অলরেডি আমাদের এখানে মাল আসলে প্রায় সব দেশ থেকে আমাদের এখানে রেন্ট বেশি লাগে, বিকজ আমার বার্থিং পেতে জাহাজের অনেক দেরি হয়, প্লাস চিটাগং পোর্টে কাস্টমসের জন্য জাহাজ বসে থাকতে, আর প্রতিটি জাহাজ বসে থাকলে পার ডে আইডেল ডে প্রায় $10,000 থেকে $20,000 পার ডে লাগে। তো এই টাকাটা তো আমাকে ভাড়ার থেকে নিচ্ছে। তো ভাড়ার থেকে নেওয়া মানে আমার মালের দাম রপ্তানিতেও বাড়ছে, আমদানিতেও বাড়ছে। তো এটা তো ইনফ্লেশনেও ক্ষতি করছে। তো আমার মনে হয় এইসব ডায়লগ যদি, এসবের অনেক কিছু হয়তো যারা এইসব নিয়ম করেছে যে পোর্ট চার্জেস বাড়িয়েছে, সেইগুলি হয়তো ওরা জানেও না। যে চিটাগং চেম্বারের সাথে আরও ভালো করে কথা বলতে পারতো, শিপিং অ্যাসোসিয়েশন আছে, ব্যবসায়ীদের সাথে আরও ভালো করে কথা বলতে পারতো। এখন তো ব্যবসায়ীদের মাঝেও তো এখন অনেক ব্যবসায়ী পালাতক, অনেক নেই, অনেক বড় বড় নেতারা নেই। তো ব্যবসায়ীরাও দুর্বল হয়ে গেছে নেগোসিয়েশনের জায়গায়, এবং এইটার অ্যাডভান্টেজ হয়তো কিছু জায়গায় সরকার নিচ্ছে, যে অনেক ডিসিশন নিয়ে নিচ্ছে। ডিসিশনটা নেওয়ার পরে আমরা জানার পরে মাঝখানে যেমন অনেক আইটেমে ভ্যাট বাড়িয়ে দিয়েছিল, আবার সবাই কথাবার্তা বলার পরে কমিয়েছিল। তো এই থ্রেট দেওয়া বা এই সিচুয়েশনে এই আনসার্টেনটিতে আমাদেরকে না রাখলে প্রবাবলি ভালো হতো। তো
তা আমি বলি যে পলিটিশিয়ান বা এখন যারা দেশ চালাচ্ছে ওনাদের কাজ হলো যে আমাদের সাথে কথাবার্তা বলা, বলে ইফ দেয়ার ইজ এন ইস্যু উই ক্যান অলওয়েজ সলভ ইট। ডায়লগ না হলে তো রং সলিউশনে যাবে, যেই প্রবলেমটায় আমরা থাকছি এখন হলো যে ডিকটেটরশিপ বাই দ্য ডিসিশন মেকারস। আমাদের আওয়ার ভয়েস ইজ নেভার হার্ড। আপনি আমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করছিলেন, আমি বলছিলাম আমার সময় আমি বলবো আসে যখন, প্রশ্নটা বলে গেছি। যাই হোক, আমি 2-3টা পয়েন্ট আমি এখানে বলতে চাই। একটা হচ্ছে যে আমরা জানি যে কাঁচামাল যেভাবে দিব। ও না, আপনি বলতে চেয়েছিলেন আমার কথার প্রেক্ষিতে, আমি বলছিলাম যে ব্যবসায়ীরাও এখন রাজনীতি করে, রাজনীতিবিদরাও ব্যবসা করে। এক্স্যাক্টলি। আচ্ছা, এখন থ্যাংক ইউ। কথাটা হচ্ছে যে সবচেয়ে ধরেন যদি রাজনীতিবিদদের একটা গ্রুপ হচ্ছে ল মেকার যারা, রাইট, তারা দে পলিটিশিয়ানস। এখন আমরা ব্যবসায় মহল থেকে আমরা কি কখনো বলছি যে এই যে ল মেকার যারা, তাদের গুণগত মান কীভাবে উন্নত করতে হবে? আমরা কি বলছি যে আমরা চাই 40% ইয়াং হতে হবে, 40% বেসিক এডুকেশন এরকম থাকতে হবে, প্রফেশনাল হতে পারে ইয়ে, আর আপনারা বাকিটা আপনাদের যে আপনাদের দলের জন্য যারা খাটছে, যারা ত্যাগ করছে তাদেরকে আপনি নেন। কিন্তু এই যে ল মেকিংয়ের যে যারা নাকি ল মেকার, তাদেরকে যদি আমরা তাদের যে কোয়ালিটি, তাদের যে রিকোয়ারমেন্ট, তাদের যে মেন্টাল ক্যাপাসিটি, এটার উপরে যদি আমরা না ইনসিস্ট করি যে পলিটিক্যাল পার্টিরা ওই ইস্যুগুলোকে সামনে রাখে, তাহলে আমরা কীভাবে, হাউ ক্যান উই অ্যাকসেপ্ট গুড লস ইফ দ্য ল মেকার্স আর নট কেপেবল অফ আন্ডারস্ট্যান্ডিং দ্য ইমপ্লিকেশন? আমি একটা জিনিস, আমার প্রপোজাল হচ্ছে যে বিএনপি প্রত্যেকটা পার্টিরই একটা শ্যাডো ক্যাবিনেটের মতো থাকা উচিত। তাদের মধ্যে এখন যে ধরেন 300 যে যাদেরকে নমিনেশন দিবে, 300 থেকে 300 ক্যান্ডিডেট থেকে তারা হয়তো, আমি কথার কথা বলতেছি, 60 জনকে তারা ডিসাইড করলো যে এই 60 জনকে তারা 60 জনের মধ্যে 20টা সাবজেক্টকে তাদের স্পেশালাইজ করবে, 3 জন করে, একজনকে না ডিসপোজ করবে। কেউ অন বিজনেস, কেউ অন ইউথ, কেউ অন উইমেন, কেউ অন এক্সপোর্ট, কেউ অন আইটি, কেউ অন দিস, তারা স্পেশালাইজড হবে। অ্যাটলিস্ট যেটা হবে যে এই পার্টির একটা নলেজ বেস ক্রিয়েট হবে, এবং এই পার্টি যখন নাকি যদি পাওয়ারে যায়, যেই পার্টি পাওয়ারে যাবে, সেই পার্টি পাওয়ারে আসার সাথে সাথে যারা এই ল মেকাররা, তারা কিন্তু তাদের সাবজেক্টে স্পেশালাইজড হয়ে গেছে গিয়া। সো এইরকম প্রপোজাল যদি আমরা যদি পার্টির বিজনেস কমিউনিটি থেকে না আসে, তাহলে আমাদের হাউ ক্যান উই এক্সপেক্ট মিরাকলস? আরেকটা জিনিস আমি বলবো যে এটা আমাদের বিজনেস কমিউনিটির একটা রেসপন্সিবিলিটি আছে, সেটা হচ্ছে টু ইমপ্রুভ দ্য ইমেজ অফ দ্য কান্ট্রি গ্লোবালি। এখন আমি নাম বলতে হয় আমাকে, আমাদের বাংলাদেশে যে বড় বড় কোম্পানি যেগুলো আছে, যেগুলো বিদেশে বিগেস্ট কোম্পানি, $1 বিলিয়ন কোম্পানি আছে, এই $1 বিলিয়ন কোম্পানিগুলার যারা নাকি আপনার লিডিং পজিশনে আছে, তাদেরকে নিয়ে কেন আমরা একসাথে এই ইমেজ বিল্ডিংয়ের জন্য আমরা কাজ করতেছি না কেন? এখন কিন্তু আর কোথাও ওই ট্রেড ডেলিগেশন নিয়ে বাইরে যেতে হয় না, ইউ ক্যান ডু ইট ভার্চুয়ালি, এবং ইট ইজ এ সেলফ ইন্টারেস্ট। এই যে আমাদের ইউনিলিভার্স অ্যান্ড স্ট্যান্ডার্ড চার্টার্স অ্যান্ড এইচবিসিস অফ দ্য ওয়ার্ল্ড, তারা যেখানে বাংলাদেশে ব্যবসা করতেছে, তারা যদি বাংলাদেশের একটা ফেভারেবল ইমেজ দেয়, নট রং ইমেজ বাট এ ফেভারেবল, তারা কেন ফেভারেবল ইমেজ দিবে? তারা তো প্রফিট করতেছে, তারা তো এক্সপ্যান্ড করতেছে। এই ইমেজটা যদি দেয়, তাহলে কিন্তু এ পজিটিভ ইমেজ উইল রেজাল্ট ইন দেয়ার গ্রোথ অ্যাজ ওয়েল। It is not for, you are not doing it for charity, you are doing it for your own development, self growth. সো এইখানেই আরেকটা জায়গায় আমি এখন, আপনি অনেক কথা বলতে পারেন, সরকারের দোষ, এ তো হ্যাঁ দোষ, সব কিছু বলতে পারেন, বাট আমরা কি করতেছি নিজেদেরকে প্রোটেক্ট করার জন্য? সো এসেনশিয়ালি ইভেন আরেকটা জিনিস যদি আমি আপনাকে বলি, যে একটা বড় জায়গাটায় আমি আপনার সাথে আজকের এখানে এসে আমার বেশ খারাপ হয়ে যাচ্ছে। আমি দেখতেছি আমরা অনেক পিছায় পড়ছি, কারণ আপনি দেখেন 1.5 বছরে, আগের 17 বছরের 15 বছরে বাদ দিলাম, 1.5 বছরে কিন্তু কোনো রকমের পলিসি ওয়ার্ক হ্যাজ নট বিন ইনিশিয়েটেড বাই এনি অফ দ্য চেম্বার্স। দের ইজ নাথিং। উইমেন, এখন এককালে উইমেনের কিছু রোল অ্যাসাইন ছিল, এখন কি? বিজনেস? নো,
উইমেন ক্যান ডু বিজনেস, পুরুষের মতো যে কোনো বিজনেস করতে পারে। তারা তাদের সেলস থেকে আরম্ভ করে সব কিছু তারা অনলাইন করতে পারে। তাদের কোনো প্রতিবন্ধকতা নেই, কোনো রকম নাথিং টু হোল্ড দেম ব্যাক। রুরাল ইকোনমিতে রুরাল উইমেনকে এম্পাওয়ার করা ভেরি ইজি, যদি ইফ ইউ ডেভেলপ অ্যান ইনফ্রাস্ট্রাকচার। এই কথাটা বলতে যদি বিজনেস লিডারশিপ যদি এই কথাটাও যদি আনতো, এটা তো নন কন্ট্রোভার্সিয়াল, তো কেউ বলবে যে না এর মধ্যে পলিটিক্স আছে, এই কথাটাও তো আসে নাই। তা আমরা এখানে পলিসি মেকিং, পলিসি ইনফ্লুয়েন্সিং টু এনশিওর আওয়ার ফিউচার ইজ গুড, স্টেবিলিটি আসে, রুল অফ ল আসে, ইনফ্রাস্ট্রাকচার আসে, কোনোটার মধ্যেই আমরা ছিলাম না অ্যাজ বিজনেসম্যান। সো আমি মনে করি যে আমাদের যেটাই ভবিষ্যৎ, সেটা জন্য আমরা নিজেরাই দায়ী হব। যদি ভালো হয় তাহলে আমাদের দায়ী, যদি যখন নাকি দেখা যাবে যে ল আসছে, বিজনেস কমিউনিটি করতেছে, তখন ইট উইল বি বিকজ পলিটিক্যাল পার্টি হুএভার কামস টু পাওয়ার, তারা নিজের থেকে গিয়ে তারা এই জিনিসটা চিন্তা করছে। কিন্তু বিজনেস কমিউনিটির প্রডিংয়ে, তাদের আপনার প্ররোচনায় যে পলিসি করছে, এটা আমি দেখতেছি না। শাহিদুল ইসলাম হেলাল। যে আমি এসএমই খাতের কথা যদি বলি, এসএমই অবভিয়াসলি এখন খুব কষ্টে আছে। একটা তো কারণ আছে যে ব্যাংকিং সেক্টরের কমপ্লিকেশন, আরেকটা কারণ হলো যে 9 থেকে 15% ইন্টারেস্ট রেট হয়ে গেছে, আরেকটা কারণ হলো যে বড় বড় ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাতে ওরা প্রবলেমে পড়ে গেছে। তো সরকার এখন, আমি সাজেস্ট করব যে এসএমই পলিসিগুলি, ওদের এক্সিট, আমাদের তো সব ব্যবসাতেই ওয়ান ওয়ে ট্রাফিক, এক্সিটের কোনো পথ নাই। ওদেরকে এক্সিট করার কোনো পথ যদি না করে দেওয়া হয়, তো কিন্তু এসএমইর গ্রোথটা, এসএমইতে ইনভেস্ট করার জন্য কেউই ইন্টারেস্ট নেবে না। যদি ওই ইন্টারেস্ট রেট না কমে, বা কীভাবে বের হতে হবে, এই পথগুলি বের করতে হবে। আদারওয়াইজ আমি ভবিষ্যৎ খুব ভালো দেখছি না। এই আর কিছু যোগ করবেন আপনি? আমি শেষ করব। না, এই তো আমি মনে করি যে আমাদের পাঞ্চ লাইন হবে যে সরকার, যেই সরকারই আসুক, এবং ব্যবসায়িক অ্যাসোসিয়েশন, চেম্বার, এদের মধ্যে ডায়ালগটা আরও অনেক স্ট্রঙ্গার হতে হবে। এখন যা আছে, এখন ম্যাক্সিমাম ইতে কিন্তু অফিস টফিসে আমরা দেখছি চোর পুলিশ খেলা হচ্ছে, বিকজ ব্যবসায়ীরা অনেক ডাকাতি করেছে, এখন সবাইকে ডাকাত ভাবে, একদম ছোট যে কেউ ডাকাত ভাবে যে কোনো অফিসে গেলে। তো চোর পুলিশ না খেলে আমার মনে হয় সরকারি অফিস, সরকার মানে একটা বন্ধুত্ব সুলভ অ্যাটমসফিয়ার তৈরি করে, নেগোশিয়েট করে, উই ক্যান অল প্রোগ্রেস টুগেদার। জি, আমি একটু অন্য জায়গায় যাই। হ্যাঁ, ছোট্ট করে। কোনো জায়গায় যাওয়া যায় না, তো এখন টপিক হচ্ছে তারেক রহমান কখন ফিরতেছে। আমার কাছে এই জিনিসটাকে আমি একটু অন্যভাবে দেখি। সেটা হচ্ছে যে আমার কাছে যেটা নাকি খুবই আমার মনে হয় ডিস্ট্রেসিং মনে হয়, সেটা হচ্ছে একটা মানুষও কিন্তু আমাকে বলে নাই, জিজ্ঞেস করে নেই কখনো, আচ্ছা তারেক রহমানের যে এই যে তারা যে ইকোনমিক পলিসিটা আছে, এই ইকোনমিক পলিসিটা আমার গার্মেন্টস সেক্টরে এটা ইম্প্যাক্ট করবে, বা আমাদের আইটি সেক্টরের পলিসির কোনো খবর নাই। কিন্তু আমরা কিন্তু ওই জায়গাটায় আছি। আমরা একদিকে বলতেছি যে আমরা সেই ডাইনেস্টিক পলিটিক্স চাই না, এটসেট্রা, আমরা পলিসি বেসড চাই, আমরা এই চাই, কিন্তু আমাদের মুখে এক, কিন্তু হঠাৎ করে ভিতর থেকে বের হয়ে যায় ওই সে কখন আসবে। এবং এটা আমি মনে করি ইট ইজ এ সাইন, আই উইল বেগ এক্সকিউজ, যে আমি মনে হয় যে সেটাকে আমাদের অ্যাজ এ নেশন, আমাদের পলিটিক্যাল ম্যাচুরিটি আরেকটু দ্বীপে দেখতে হবে, that it is the policies that are important rather than focusing on individual personalities, because it's a virtual world. সে এখানে আছে না আছে আমি জানি না কখন আসবে কি, এবং এটা আমার দরকারও নাই। It is যেভাবে শুরু করেছিলেন মনে হচ্ছিল আপনি বলবেন যে what I am interested in is আমরা why do we not focus on the policies of the party rather than an individual's return. দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে রীতিমাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে রীতিমাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার শাহিদুল ইসলাম হেলাল এবং মিস্টার সাইফুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, আমার অতিথিরা নানা বিষয় নিয়ে কথা বলেছেন, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, ট্রেড বডি, অর্থনীতির নানা সংকট, রাজনীতির সংকট,
কিন্তু বাংলাদেশ যে ট্র্যাজেক্টরির মধ্যে এখন দাঁড়িয়ে আছে, এখানে একটাই প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে যে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণটা নিশ্চিত করতে হবে এবং তার জন্য একটা নির্বাচনটা খুবই জরুরি। তবে সেটা যেন তেন প্রকারের কোনো নির্বাচন না, এটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন খুব জরুরি বাংলাদেশের জন্য। যদিও শুধুমাত্র নির্বাচন ভালো গণতন্ত্রের গ্যারান্টি দেয় না, কিন্তু নির্বাচন ছাড়া গণতন্ত্র হয়ও না, সেটা আমাদের মাথায় রাখতে হবে। এবং একই সঙ্গে এই রাজনৈতিক স্থিতিশীলতার সঙ্গে দেশের অর্থনৈতিক সামাজিক স্থিতিশীলতাও অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো আমরা আশা করি রাজনৈতিক দলগুলোর বেশ কিছু দল ইতিমধ্যেই ট্রেনে উঠে পড়েছে বলে তারা জানান দিয়েছে, কিন্তু সবাই মিলে আসলে নির্বাচনটা ভালো হোক এই প্রত্যাশা এবং সেটা নিশ্চিত করা জরুরি। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।